দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আজ বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার কতটা নিশ্চিত হয়েছে শ্রম খাতে? মরুর তাপে উত্তপ্ত দেশ, উত্তাপের আগুন ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতেও। বিচ্ছিন্ন সংঘাত সংঘর্ষের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে অস্বস্তিতে বিএনপিও। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, উত্তর খুঁজতে চাইব এবং বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই, তবে তার আগে বলতে চাই আজকের যে আমাদের শিরোনাম সেটি মে দিবস, শ্রমিকের জীবন ও বাস্তবতা। এই শিরোনামে আমরা কথা বলবো। শুরুতে পরিচয় করাতে চাই ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, একদম আমাদের ডান পাশে, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং একেবারে সর্বডানে রয়েছেন গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আজকে বিশ্ব শ্রমিক দিবস নিয়ে আমি শুরুতেই আসলে কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের গৃহকর্মী, মজদুর, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে অনেক জায়গায় আসলে মজুরি কাঠামোটি নেই তাদের জন্য, এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সর্বশেষ যে প্রতিবেদন সেখানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ন্যূনতম মজুরি কাঠামো সবচেয়ে কম বাংলাদেশে। শুধু তাই নয়, অঞ্চলের মধ্যে একমাত্র বাংলাদেশ খাতভিত্তিক ন্যূনতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচের স্তরের চেয়েও কম, এমনটি কিন্তু তারা বলেছে। তো আপনার কাছে আসলে প্রশ্ন, যে দেশে বিদ্যমান মজুরি কাঠামোতে শ্রমিকদের অধিকার কতটা নিশ্চিত হয়েছে, যে বাংলাদেশের যে বাস্তবতা কিংবা মজুরি কাঠামো কি সবার জন্য নির্ধারিত আছে কিনা, এইসব বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই সম্মানিত আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথার শুরুতেই, আজকে মে দিবস, এটা শ্রমিকের দিবস। সুতরাং এই দিবসকে সামনে রেখে আমি দেশ বিদেশ সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। মে দিবস সম্পর্কে নতুন আলোচনার দিবস নিয়ে আমি করতে চাই না সময়ের বিবেচনায়। শুধু এটা বলতে চাই, এটা মনে রাখা দরকার, এই দিবসে আমরা যেসব শ্রমিকরা নিজেদের জীবনকে, তাদের নিজেদের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে এই দিবসটা তার কিন্তু একটা উৎসবের দিবসও বটে এবং অঙ্গীকার নেওয়ারও দিবস। যেই দিবসে দাঁড়িয়ে নিজেকে সে একটা মূল্যায়ন করে কিভাবে অধিকার আদায়ের সে স্বপ্ন তুমি সেইটাও তুলে ধরে। সেই বিবেচনা থেকে আপনি যদি বাংলাদেশের দিকে তাকাই, আমি খুব ছোট্ট বড় কোনো ক্যানভাস নিতে চাই না। আমাদের তথ্য যেটা বলে, এখন বাংলাদেশের এই শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী মানুষের সংখ্যা, তথ্য বলতে চায় এটা 7.5 কোটির মতো আর কি। তো এর মধ্যে আমি এবার লিঙ্কে চলে আসে, আপনি যে আলোচনাটা তুলেছেন, যে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক খাতে এর মধ্যে মাত্র 20% তারা আছে, আর 80% কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতে। এবং সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের দেশে, আপনি যেহেতু লিঙ্ক করলেন যে রিপোর্টের উদ্ধৃত দিয়ে, আমি সেই জন্য ওইদিকে যাই, যে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো একটা অভিন্ন জাতীয় ন্যূনতম মজুরি নাই। কারণ এইটা একটা শ্রমিকের জন্য খুবই জরুরি। সেটা জাতীয় অভিন্ন মজুরি একেবারে এইটাই, যে একজন গৃহে যিনি সহায়তা করেন, গৃহকর্মী বলি আর যাই বলি, তিনি থেকে শুরু করে অন্যদের জন্য ন্যূনতম একটা মজুরি কাঠামো থাকবে, আর যার যার সেক্টরে এটা অনেক বেশি যার যার মতো সেটা করবে। সেই কাঠামোটাই তো আমাদের দেশে নাই প্রথমে। তাহলে এইটা দুর্বলতা। আজকে পত্রিকা আপনাদের রিপোর্টে বেরিয়েছে যে কোনো কোনো জায়গায় দেখা গেছে 1 দশক 2 দশক 3 দশক ধরে একইটা চলছে। তাহলে সেটা চলে কিভাবে? আসলে কি এটা চলে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরে, এই অপ্রাতিষ্ঠানিক খাতগুলো। তা আপনি এই শ্রমজীবী মানুষ, তার শ্রমের উপরে নির্ভর করে অনেক কিছু করছি, উৎপাদনশীলতা তারা একটা বড় ভূমিকা রাখছে। তা আমরা সেইটা কিন্তু মজুরি কাঠামো করতে পারিনি। এমনকি আপনি যদি হিসাব করেন, ছোট্ট অঞ্চলে 2টা উদাহরণ দিই। আমরা তো জানি যে চা শ্রমিক, অন্য সহ কি নিষ্পেষণ অবস্থায় আছে। এমনকি যে গার্মেন্টস শ্রমিকদের যে বেতন বাড়ানোর কথাটা এরা বলল 12,500 টাকা, কিন্তু খেয়াল করে দেখেন শহরে তাদের থাকতে হয়, এইটা দিয়ে জীবনমান কিভাবে চলতে পারে না। পাটকলগুলো বন্ধ করে দেওয়া হলো। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বলেছিল 1200 কোটি টাকা দিলেই এই পাটকলগুলো চালু করা যাবে, আর আধুনিকায়ন করলে উৎপাদনশীলতা আরো বাড়বে। কিন্তু সেইখানে প্রাইভেট সেক্টরে দেওয়ার পরে একসময় ফোরম্যান, যিনি দিনে 700-800 টাকার বেশি বেতন পেতেন, এখন 275 টাকায় চাকরি করছে। তার মানে একটা দুঃসহ জীবন। ওই যে তথ্য কথা বলেন, খুবই কারেক্ট বলেছে যে আমাদের এই শ্রমজীবী মানুষের, আমাদের যেহেতু কি বলে খাদ্য ব্যয় সহ বিভিন্ন জায়গায় ব্যয় বেড়ে গেছে, সেইখানে তারা একটা দুঃসহ অবস্থার মধ্যে আছে। সুতরাং এই দুঃসহ অবস্থার উত্তরণে সরকার যদি দায়িত্বশীল ভূমিকা নেয় ভালো,
কিন্তু শ্রমিককে তার লড়াই করেই এই দাবি আদায় করা ছাড়া আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না। সেই অঙ্গীকারেই এইবারের দিবস পালিত হওয়া উচিত এবং শ্রমিকরা করেছে বলেই আমি ধারণা করি। ধন্যবাদ। আমি যেতে চাই গোলাম মাওলা রনি, আপনার কাছে। আসলে বাংলাদেশে ৮০% বেশি শ্রমশক্তি অনানুষ্ঠানিক বলি বা অপ্রাতিষ্ঠানিক বলি খাতে নিয়োজিত, ৮০% শ্রমিক। সেক্ষেত্রে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থার সঙ্গে মজুরির যে কাঠামো, সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? না, এখানে আসলে জনাব প্রিন্স যেটা বলছিলেন এই বিষয়ে তিনি বিশেষজ্ঞ, বিকজ শ্রমিকদের আন্দোলন নিয়ে অধিকার নিয়ে দীর্ঘদিন যাবত তিনি কাজ করছেন। আর অন্যদিকে শ্রমিকদের যে অভিযোগ যাদের বিরুদ্ধে মালিক পক্ষ, আমি সেই 1991 সন থেকেই দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য হোক এই গ্রুপের সাথে জড়িত। তো বিভিন্ন সময় যেহেতু আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো এই কতগুলো বাস্তব সমস্যা আমাকে মোকাবেলা করতে হয়। তা আমার মতো আরও সবারই। আমার একটা মধ্যম মানের গার্মেন্টস ফ্যাক্টরি। তো বড় বড় যারা ফ্যাক্টরি আছে ৮০,০০০ ৯০,০০০ লোক সেখানে চাকরি করছে। এখন মূল ব্যাপারটা হলো যে আমাদের যে নিয়ম কানুন, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে নিয়ম কানুন যেগুলোকে কমপ্লায়েন্স বলা হয়, এগুলোকে আসলে ইউরোপ এবং আমেরিকার মতোই তাদের সাথে সেইভাবে চুক্তিবদ্ধ হয়ে আমাদেরকে করতে হয়। কিন্তু বাস্তবতা হলো যে আমরা বাংলাদেশে যখন তারা কোনো অর্ডার প্লেস করে বিদেশিরা, তখন একটা তৃতীয় বিশ্বকে, দরিদ্র মানুষকে যতটা ঠকানো যায় সেই সর্বোচ্চ শক্তি দিয়ে পশ্চিমারা সেইভাবে আমাদেরকে একেবারে নিংড়ানো হয়। ফলে পুরো গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে শিল্প, মানে শ্রমঘন শিল্পগুলো রয়েছে, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু একটা অমানবিক পরিবেশ বিরাজ করছে। আমি নিজে ৩২ বছর যাবত ব্যবসা বাণিজ্য করছি। এই ৩২ বছর ধরে ধারাবাহিকভাবে কোনো মালিক টিকে আছে এবং উন্নয়ন করেছে, এটা সিঙ্গেল উদাহরণ নেই। ৫ থেকে ৬ বছর ভালো থাকে, ৭ বছর ভালো থাকে, এরপরে তার পতন হয়ে যায়, শারীরিকভাবে, মানসিকভাবে অথবা অর্থনৈতিকভাবে। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শ্রমিকদের যে স্বার্থ, তার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ, এবং একই সঙ্গে যারা এখানে বিনিয়োগ করেন এবং উদ্যোক্তা, এই সমন্বিতভাবে যদি একটা জাতীয় মতামত গঠিত হয়, তার ভিত্তিতে যদি একটা জাতীয় ঐক্য হয়ে আমরা পশ্চিমাদের সঙ্গে সমবেতভাবে দর কষাকষি করতে পারি, সেক্ষেত্রেই এই শ্রমিক ভাই বোনদের যে অধিকার যেটাকে বলা হচ্ছে, এটা আসলে রাখা সম্ভব। আপনি বর্তমান জমানাতে ১২,৫০০ টাকা, মানে একটা লোক দুপুরে যদি একবেলা খায়, যে কোনো একটা হোটেল থেকে যদি একবেলা খায়, একটা ছোটো পাউরুটির দাম ২০ টাকা, ২০ টাকার নিচে কোনো ছোটো পাউরুটি নেই। এখন একটা কলার দাম ১৫ থেকে ১৬ টাকা। যদি আপনি একটা ছোটো কলা খান, একটা পানির তার মাগনা খেলেন পানি, একটা কলার একটা পাউরুটি যদি খান, তাহলে আপনি এত টাকা চলে যাচ্ছে। ফলে ১২,৫০০ টাকা দিয়ে একজন মানুষ, সিঙ্গেল ওয়ান, সে ৩ বেলা অন্য সব বাদ, শুধু তার যে খাবার, এটা তার পক্ষে সম্ভব হয় না। এই বাস্তবতাটা যারা আমরা নিয়োগ দিচ্ছি, আমরা এই জিনিসটা বুঝি, কিন্তু আমরা যে কি বিপদের মধ্যে আছি এটা আবার শ্রমিক ভাই বোনরা বুঝতে পারেন না, সরকারও বুঝতে পারেন না। পোর্ট বলেন, কাস্টমস বলেন, সরকারি অফিস আদালত বলেন, বায়ার বলেন, একজন গার্মেন্টস মালিক বা একজন উদ্যোক্তা বলতেই বোঝায় এই ব্যাংক থেকে লুট করে ১,০০০ কোটি টাকা নিয়ে আসছে, অথবা সে যে এখানে আসে তার অনেকগুলো কালো টাকা আছে, অথবা সে যে ব্যবসা বাণিজ্য করছে, টাকা এত বস্তা বস্তা হয়ে গেছে, তার টাকায় তিলা পড়ে গেছে, এত টাকা হয়ে গেছে সে গুনার মতো সময় কয়েক বছরে পায়নি। তো কাজেই এটাকে ধরো, এর গলা টিপে ধরো, আর এর জিব্বাটা টানতে ছিঁড়ে বের করে সব টাকা নাড়ি ভুঁড়ি সহ বের করে ফেলো। এই যে একটা মনোবৃত্তি, প্রত্যেকটা লোক এই মনোবৃত্তির সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষের যখন যৌবন থাকে, অবস্থা থাকে, কিছুদিন সে লড়তে পারে, পরবর্তী তার হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্রোঙ্কাইটিস হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, এবং এই কয়েকদিন ঘোরাফেরা করতে করতে বসেও বিশাল বিশাল ফ্যাক্টরি ৩০, ৪০, ৫০,০০০ লোক নিয়োগ করে, আপনি দেখেন তারা এখন বিছানায় পড়ে আছে। অপেক্স গ্রুপের মতো শিল্প প্রতিষ্ঠান ১,০০,০০০ লোকের কর্মসংস্থান হতো নেই, আজিম গ্রুপ নেই, মান্নান গ্রুপ নেই, এরকম হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান। তো এই অবস্থা হচ্ছে, ফলে এখানে আসলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, এই রাষ্ট্রীয় স্বার্থ। এখন আমরা নিজেরা কামড়াকামড়ি করতে গিয়ে পুঁটি মাছের দোকানে যেভাবে পুঁটি মাছের ভাগাভাগি নিয়ে যেভাবে গন্ডগোল লাগে, এইভাবে ছোট যখন একটা অর্ডার আসে, কখনো বাংলাদেশ, ভারত, মায়ানমার, ভিয়েতনাম, দৌলতরি সব মিলিয়ে করতে হচ্ছে। এই গেল একটা প্রতিযোগিতা। আবার দেশের মধ্যে যখন আসে, তখন এই যে বাংলাদেশের ৪,৫০০ গার্মেন্টস কোম্পানি, তারা নিজেরা কামড়াকামড়ি করে দরটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে, শ্রমিক ভাইদেরকে আসলে দেওয়ার মতো
কিছুই থাকে না, এই হলো বাস্তবতা। আসবো আমি আপনার কাছে, আমি একটু যেতে চাই ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আপনার কাছে। আসলে এই যে অভিন্ন বেতন কাঠামোর কথা বললেন জনাব কমরেড রহিম হোসেন প্রিন্স, সেটিকে আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা? যদি আমরা আসলে আমরা যদি সুষম উন্নয়নের কথা বলি, সেই সুষম উন্নয়ন করতে গেলে তা আসলে আমাদের যে শ্রমজীবী আছে তাদের একটি সুষ্ঠু বেতন কাঠামো দরকার। আরেকটি কথা আমি আপনাকে বলে রাখতে চাই যে বাংলাদেশের অনেক শ্রমিক কিন্তু এই বেতনের অভাবে বা বেতন কাঠামোর কারণেই, দুর্বল বেতন কাঠামোর কারণে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার দুজন বিজ্ঞ সহ-আলোচক সহ যারা দেখছেন, শুভেচ্ছা জানাচ্ছি। মহান মে দিবসে সমস্ত পৃথিবীর শ্রমজীবী মানুষদেরকে আমি সংগ্রামী সালাম জানাই। এখানে আজকের আলোচনা আসলে অত্যন্ত, প্রিন্স ভাই যেটা বলেছেন, রনি ভাই যেটা বলেছেন, এগুলো খুব প্রাসঙ্গিকভাবেই আমাদের দেশে বিভিন্ন সময় আলোচনা উঠে আসে। এবং এটা আমরা আমাদের দেশ স্বাধীনের গত 52-53 বছর যখনই এই মে দিবসের আলোচনা আসে, এই একই কথাগুলো ঘুরে ফিরে আমরা বলি। তার কারণ হচ্ছে আমাদের দেশের, প্রিন্স ভাই যেটা বললেন যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত শ্রমজীবী মানুষ আছেন, যেটার ব্যাখ্যা রনি ভাই একটু আগে দিলেন, যে কি ধরনের দর কষাকষি এবং কোন ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলো ধীরে 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 বড় হয়ে উঠছে। এর ভেতরে নানান ঘাত প্রতিঘাত, অনেক কিছুর ভেতর দিয়ে সংগ্রাম করে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বড় হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো বড় হওয়ার সাথে যে সমস্ত শ্রমজীবী ভাইয়েরা যুক্ত, এটা যারা মালিক পক্ষ, তারা অনেক সময় না চাওয়াতেও তারা তাদের বেতন বৃদ্ধি করতে পারেন না, কেননা এর যে প্রতিযোগিতামূলক ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে কখনোই এক কিংবা একমত হয়ে কোনো কিছু উত্থাপন করতে পারিনি। যখনই পারি না, তখনই বাইরের যারা এই সমস্ত বিনিয়োগকারী আছেন তারা তাদের সুবিধাটা গ্রহণ করেন, এবং সেই সুবিধার মধ্য দিয়েই কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে যেভাবেই হোক আস্তে আস্তে এগিয়ে চলেছে। অপ্রাতিষ্ঠানিক খাতের যে বিষয়টা মূলত উঠে এসেছে, সেইখানে কোনো কাঠামোই নাই। হ্যাঁ, এইটার একটা কাঠামো এখন হয়তো বা সময়ের দাবিতে করা যেতে পারে, কেননা বাংলাদেশের অর্থনীতি এটা কিন্তু আপনার এখনো ম্যাচিওর হয় নাই, এ জাস্ট গ্রোয়িং ইকোনমি। আমাদের অর্থনীতি যেহেতু এখনো ম্যাচিওর হয় নাই, যার জন্য আমরা চাইলেই হুট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেটা করে ফেলতে পারি না। এইটার জন্য এক্সপার্টস প্রয়োজন, তাদের সাথে মতামত করে সরকার এই অপ্রাতিষ্ঠানিক খাতের যে বিপুল শ্রমজীবী মানুষ, তাদেরকে একটা গণ্ডির ভেতরে, একটা বৃত্তের ভেতরে, একটা বলয়ের ভিতরে কিভাবে এটা হতে পারে, সেই সমস্ত আলাপ আলোচনা নিয়ে কিন্তু ধীরে ধীরে কাজ করা শুরু করা যেতে পারে বলে আমি মনে করি। এখন যারা এর সাথে দায়িত্বপূর্ণ আছেন আমাদের সরকারের, তারা যদি এই বিষয়টা খুব যত্ন সহকারে ভাবনা চিন্তা করেন, এবং প্রিন্স ভাইয়ের মতো যারা এক্সপার্ট আছেন তারা যদি এই বিষয়ে ধীরে ধীরে আপনার মানুষের মতামতকে আরও খুব গ্রহণ করার মতো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামের ভেতর দিয়ে আমরা এটা করতে পারি। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, একটা দেশ, আমাদের এই ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার এই দেশ, প্রতিনিয়ত নানান রকমের সমস্যা, এই সমস্যাগুলোকে মোকাবেলা করেই আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি। এর ভেতরে আরও একটা মূল সমস্যা হচ্ছে, যেটা রনি ভাই একটু অ্যাড্রেস করেছেন, যে আমাদের নিজেদের ভেতরে সমন্বয়হীনতার অনেক বড় অভাব। এই সমন্বয়হীনতার অভাবটাকে আমার মনে হয় অনেক বড় করে দেখা উচিত, কেননা আমি আমার স্বার্থে, আমি আমার ব্যক্তিগত স্বার্থে যদি জাতীয় স্বার্থের কোনো বিষয়কে জলাঞ্জলি দিয়ে ফেলি, সেইটার কিন্তু জবাবদিহিতা আমাদের এখানে কারোরই নাই। রনি ভাই বলছেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি উনি মালিক, আরও ওনার প্রতিদ্বন্দ্বী অনেকেই আছেন। এই জায়গাতে যদি কেউ মূলত জাতীয় স্বার্থে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থ দেখে, তখন কিন্তু অন্যান্য যে সমস্ত এই গার্মেন্টসের মালিক পক্ষ আছেন, তারাও যে আমি যে দেখেছি খুব একটা আউটস্পোকেন হয়ে কোনো কথা বলছেন তাও কিন্তু বলেন না, যে এই ধরনের ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে বা এগুলো হচ্ছে, এগুলো এখনই বন্ধ হওয়া উচিত। কারণ এইগুলো আমরা বলতে পারি না, কি কারণে? কারণ আমরা এখনো অর্থনৈতিকভাবে সেভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি অ্যাজ এ কান্ট্রি। দেশ হিসাবে আমরা এখনো সেখানে যেতে পারিনি, তবে আমরা সেই দিকে, আমাদের অর্থনীতি সেই দিকে এগিয়ে যাচ্ছে। তো যার ফলে আমি আশা রাখি হয়তো মানে খুব বেশি দূরে না, মানে নিয়ার ফিউচারে আমরা দেখতে পারবো যে আমাদের অর্থনীতি যখন আরেকটু স্বাবলম্বী হবে, যেভাবে আমরা বলেছি 2031 সালের ভিতরে বাংলাদেশ 40তম অর্থনীতির দেশ হবে, 41 সালে যে 20তম অর্থনীতির দেশ হবে, যেভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলেছে, যদি সেরকম একটা অবস্থার ভিতরে আমরা আসতে পারি, অবশ্যই আজকে আমরা যেটা আলোচনা করছি সেই দিন হয়তো সেটা বাস্তবায়িত হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিরতি নিতে চাই, প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তিনজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। কমরেড রহিম হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনার কাছে আসতে চাই। আসলে এই যে ডলারের দাম বাড়ছে, আমরা
2018 সালের দিকেই তো আপনার হচ্ছে মজুরি কাঠামো একবার হয়েছে, এরপর এখন যে অনানুষ্ঠানিক খাত বা অপ্রাতিষ্ঠানিক খাত রয়েছে সবকিছু মিলে আসলে এখনকার যে বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করা যাচ্ছে কিনা, বা আপনার যদি শেষ কথা। না, প্রথম কথা হচ্ছে যাচ্ছে কিনা, আগে হচ্ছে আমি করব কিনা। আমি একটু জাস্ট একটা উদাহরণ না বলতে হচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু দেখবেন যে এই শ্রমিক মেহনতি মানুষকে শোষণের হাত থেকে মুক্তি দিতে হইবে বলা আছে, কর্মের গুণাগুণ বিবেচনা করে তার মজুরি নির্ধারণের কথাও বলা আছে। তা আপনি কিন্তু তো আফুল করবেন, তাহলে করতে হবে। তা সেইটা করার কিন্তু শুধু তার স্বার্থে না, আপনি যদি উৎপাদনশীলতা অব্যাহত রাখতে চান তাহলেও করতে হবে। এইটা হচ্ছে মূল কথা। এবং মনে রাখা দরকার, শ্রমিকরা কিন্তু এই যেমন আপনি গাছ না থাকলে তো ফল পাওয়া যাবে না। তা শ্রমিকরাই, আমি যতটুকু জানি, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা আছে, যে একটা কারখানা প্রথমে রক্ষা করতে চায় কে? ও মালিক যেমন রক্ষা করতে চায়, আমাদের অভিজ্ঞতা হচ্ছে শ্রমিকরাও রক্ষা করতে চায়। সে বোঝে এটা কারখানা না থাকলে তার চাকরি নেই, এটা করতে হবে। এখন এটা অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যেমন এখানে রনি অনেক যে তথ্যগুলো বললেন, বিবেচনায় নেওয়া দরকার। এইখানে আমি দেখলাম যে আগে যে মজুরি কাঠামো নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তাদের যে সমিতি, সেইখানে আলোচনা একজন বলছিলেন যে আজকে যদি এই দুর্নীতি ঘুষ এগুলো রোধ করা যায় তাহলে আমরা আরো বেশি বেতন দিতে পারবো শ্রমিকদের। তাহলে তো বিবেচনা এটা নিতে হবে। আরেকটা কথা এখানে যে হ্যাঁ, বিদেশিরা আমাদেরকে যেভাবে তারা দর কষাকষি করে এটা করে, এক সময় এটা এখন মনে পড়লো, অনেক আগে এই যে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, সবাই আমরা জানি, তিনি গার্মেন্টস শ্রমিকদের উপরে যে প্রামাণ্যচিত্র করেছিলেন, তিনি ওটা করতে যেয়ে কিন্তু এই সমস্ত বাইরের দেশে তিনি গেছিলেন যে আমরা তাদের বেতন মজুরি বাড়াইতে হলে তোমাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হবে, তুমি কি বলো? মানে এই তথ্যপত্রতে আমি দেখছিলাম পজিটিভ রেসপন্স আছে। তা সেক্ষেত্রে প্রয়োজনে আমরা করব, সেই কাজটা করতে হবে। তার মানে উৎপাদনশীলতা অব্যাহত রাখার জন্য যা যা করণীয়, এবং আপনি সততার সাথে যারা ব্যবসা করছে তাদেরকে সেই সুযোগ দেওয়া সহ এই কাজগুলো করে আপনি যদি শ্রমিকের এই কাজটা না করতে পারেন, শুধু গার্মেন্টস সেক্টর না এবং অন্যান্য যে অপ্রাতিষ্ঠানিক খাতের যে আলোচনা হলো, আপনার একটা ন্যূনতম মজুরি কাঠামো না দিলে এটা হবে না। একই সাথে এদের আরো পারস্পরিক সুবিধা দেওয়ার জন্য আপনাকে যেমন কি বলে রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু, তার যে বাসস্থানের কথা ছিল, যে অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু আমি বলছি শ্রমিকের জীবনমান উন্নয়নের সাথে সাথে আপনার উৎপাদনশীলতা অব্যাহত রাখার জন্য, কারণ দেশটাকে এগিয়ে নিতে গেলে তো এর বিকল্প নেই। সুতরাং এই কাজগুলো আগে করার নিয়ত ঠিক করতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, তারপরে কি পদ্ধতি যাব এটাই বিবেচনা করে আগাইতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প আছে বলে আমরা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু উপজেলা নির্বাচন নিয়ে এবার যেতে চাই। আমি শুরুতে আসলে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আপনার কাছে আসতে চাই। গতকাল আওয়ামী লীগের সংসদীয় কমিটির যে বৈঠক হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, সেখানে আসলে কোনো সিদ্ধান্ত তো হয়নি যে উপজেলা নির্বাচন নিয়ে, এবং আজকে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আপনাদের দলের, তিনি বলেছেন যে উপজেলা নির্বাচনে সমমত সিদ্ধান্ত নেওয়া হবে। সংঘাত, সংঘর্ষ, দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব এগুলো আমরা দেখছি, এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচন কেমন হবে বলে মনে করছেন, বা এই যে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বগুলো কমবে কিনা? দেখেন, আসলে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। এটা খুব মানুষের কাছে বহুল প্রচলিত ছিল। আমাদের পার্টির মাননীয় সাধারণ সম্পাদকও কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। তো পরবর্তীতে সবার পরে দেখা গেল উনি বলছেন যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা খুব সতর্ক পর্যবেক্ষণের ভেতরে আছি। তো উনি যে মতামত দিয়েছেন, অবশ্যই আমাদের দলীয় সাধারণ সম্পাদক, ওনার মতামতের উপরেই, বাইরে আমার আর কোনো কিছু বলার নেই। সতর্ক পর্যবেক্ষণে হয়তো রাখছেন। পরবর্তীতে উপজেলা নির্বাচন কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ এগুলো হবার ক্ষেত্রে দল হিসাবে আমি যেহেতু কার্যনির্বাহী কমিটির সদস্য নই, অতএব আমি বলতে পারবো না, এবং আমি জানিও না ইনফ্যাক্ট যে আসলে সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়েছে। তা আমার মনে হয় যে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ তার দলের বিভিন্ন বিভাজন এবং বিভক্তির স্বার্থে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যাতে আরও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেক্ষেত্রে অবশ্যই যত্নবান হবে এবং সতর্কভাবেই সেটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আসলে অন্য কোনো বিকল্প এখন আমাদের কাছে নেই বলে আমরা মনে করছি। কেননা খুব স্বাভাবিকভাবেই একটা বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অনুপস্থিত। নির্বাচনে অনুপস্থিত থাকার ফলে নির্বাচনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার খুব স্বাভাবিকভাবেই হবে, এবং বিএনপি রাজনৈতিক দল হিসাবে এই নির্বাচনে অনুপস্থিত থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য গত 14 বছর যাবৎ এই একই প্রক্রিয়া অনুসরণ করে চলেছে। তো এই প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলটাই অবলম্বন করেছে। এখন নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে,
সেই তফসিল ঘোষণা করার পরে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে, অপরপক্ষে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে দেশের নির্বাচন কেন্দ্রিক যে অব্যবস্থাপনা কিংবা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ খুব সতর্কভাবে সে বিশৃঙ্খলা যতটা কমিয়ে রাখা যায় কমিয়ে রেখে নির্বাচনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এদেশের গণতন্ত্র এবং এদেশের মানুষের যে স্বার্থ সেইটাকে আফল রেখে কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা খুব সতর্কভাবেই পর্যবেক্ষণ করছি। আওয়ামী লীগের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেটার জন্য কি বিএনপি দায়ী কিনা? বিএনপি দায় আছে কি নেই সেটা আসলে ভিন্ন পর্যালোচনা। তবে অবশ্যই বিএনপি, আমি বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ না করা এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা তাদের রাজনৈতিক একটা এজেন্ডা। সেটা বাস্তবায়নের জন্য ওনারা কি ধরনের ভাবনা চিন্তা করছেন, হ্যাঁ তারা অনুপস্থিত থেকে আওয়ামী লীগের ভেতরে নিজেরা দ্বন্দ্বটা কতটা প্রকট হবে, সেই প্রকট দ্বন্দ্বের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভক্তি কি পরিমাণে হবে, সেই বিভক্তির উপরে ভিত্তি করে রাজনৈতিক দল হিসাবে ওনারা কি ধরনের সুবিধা পেতে পারেন, এইগুলো কিন্তু বিস্তারিত অবশ্যই ওনাদের ভিতরে আলাপ আলোচনা হয় আমার ধারণা। সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনারা উপস্থিত থাকছেন। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে ওনারা এই ঠিক পরিকল্পনা এবং এই প্রক্রিয়া গত 14-15 বছর যাবতই করে আসছেন। কিন্তু আসার ফলে বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা ভোট কেন্দ্রিক কিছুটা বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু মোটা দাগে কোনো কিছু যে হয়েছে এটা আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আমি গোলাম মাওলানা রনি আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচনে এখন পর্যন্ত যে বাস্তবতা পরিস্থিতি সবই আপনি জানেন, এবং যেটি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বললেন যে বিশৃঙ্খলার দায়টা বিএনপিকেই দিলেন, এবং অনেক বিশৃঙ্খলার পরিস্থিতি এবং স্বজন নিয়ে আসলে কথা হচ্ছিল। আপনার মন্তব্য জানতে চাই এখন পর্যন্ত, এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটি নিয়েও আপনার মন্তব্য জানতে চাই। না, প্রথমত এখানে আসলে নির্বাচন কমিশন নিয়ে বলার কিছুই নেই। নির্বাচন কমিশন হলো সরকারের এখন একটা মাউথ স্পিচ, এবং সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলোর সাথে কমপ্লাই করাটাই হলো তাদের পবিত্র দায়িত্ব। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এবং তাদের জন্য দোয়া করি যেন তারা আল্লাহ সুস্থ সহি সালামতে থাকেন, এই গরমে যেন তাদের কোনো অসুবিধা না হয়, যেন তারা সুন্দর মতো সরকারকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারেন। দ্বিতীয়ত হলো আওয়ামী লীগ একটা বড় দল, এবং সেই বড় দলের আপনি জানেন যে কোনো একটা চেইন অফ কমান্ড, আমরা চেইন বলতে যেটিকে বুঝি সেটা হলো শিকল। তো শিকল দিয়ে বেঁধে, তো মুরগি বাঁধার জন্য যে শিকল দরকার, তেমনি একটা শক্তিশালী প্রাণী, মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, ষাঁড় বলেন, মহিষ বলেন, হাতি বলেন, যার গায়ে যত শক্তি হয় তার জন্য তত বড় শক্তিশালী শিকল দরকার হয়। এই 2009 থেকে এখন পর্যন্ত ক্রমাগত ঘি, পোলাও, মাখনের যে বন্যা ছুটেছে আওয়ামী লীগের মধ্যে, এর ফলে আওয়ামী লীগের অনেক মানুষের শরীরে এত শক্তি হয়ে গেছে, এই শক্তি নিয়ন্ত্রণ করার জন্য যে শক্ত শিকল দরকার, শৃঙ্খল দরকার, সেই শৃঙ্খলটা আসলে এখন আওয়ামী লীগের মধ্যে নেই। ফলে এই যে শৃঙ্খলহীন শক্তিশালী প্রাণীগুলো, মানুষগুলো, তারা তাদের স্থানকাল পাত্রভেদে নিজ নিজ অবস্থানে যে লম্ফ এবং ঝম্প তারা করছে এবং অনাগত দিনে তারা করবে, ওটা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা জনাব ওবায়দুল কাদেরের নেই। হি ইজ নট ইন এ পজিশন। তার জায়গায় যদি এখানে আরও অনেক শক্তিশালী লোক, এমনকি পণ্ডিত জওহরলাল নেহরুকে এনে আওয়ামী লীগের এই মুহূর্তে সেক্রেটারি জেনারেল বানানো হতো, অমিত শাহকে এনে যদি সেক্রেটারি জেনারেল বানানো হতো, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে এনে যদি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বানানো হতো, তবু এই উপজেলা নির্বাচন শৃঙ্খলাবদ্ধ করে ডিসিপ্লিন ওয়েতে একেবারে গ্রহণযোগ্য মাত্রায় করার মতো কোনো অবস্থা তারা কেউ পারতেন না। ফলে এখন আওয়ামী লীগ যেভাবে প্রকৃতির হাতে নিজেদেরকে ছেড়ে দিয়েছে, যা হয় হোক, আল্লাহ যা করে করুক, তার এখন বিএনপিকে দোষ দিচ্ছে। আমি তো অবশ্যই মনে করি বিএনপির দোষ। বিএনপি এখন সরাসরি মাঠের রাজনীতি না করে তারা দোয়া দরুতে মগ্ন হয়ে গেছে, সারাদিন ঝাড়ফুঁক তাবিজ কওয়াজে ব্যস্ত, এবং কেউ কেউ বলে যারা জাদু টুনাও জানে, বানও মারতে জানে। তো এখন এইভাবে যদি তাদের সেই জাদু টুনা বানের মাধ্যমে যদি আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হয়, আওয়ামী লীগ যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অবশ্যই তো বিএনপির একটা দোষ আছে, এই দোষ তো অস্বীকার করার উপায় নেই। আর শৃঙ্খলার কথা বললেন, আমি একটু যুক্ত করে দিই। শৃঙ্খলার কথা বলছেন, বিএনপিরও কিন্তু 79 জনকে বহিষ্কার করতে হয়েছে। বিএনপির মধ্যে অস্বস্তি আছে। আমরা তো সবাই শৃঙ্খলা বিএনপিতে আছে। আওয়ামী লীগ তো রাজনীতিতে দাদা, আমাদের বড় ভাই। বড় ভাই যে পথে যায় সবারই একই অবস্থা হয়। এখন আওয়ামী লীগের হয়তো 3000 লোক বেয়াদব হয়ে গেছে, বিএনপির
70 জন লোক বেদব হয়ে গেছে। ছোট ভাই হিসেবে এটা এতটুকু যদি দাদাকে আমরা অনুসরণ না করি তাহলে দাদার সম্মান থাকে বলেন? এখন আওয়ামী লীগ যে কাজটা করছে সে তার দলের মন্ত্রীকে কন্ট্রোল করতে পারছে না, এমপিকে কন্ট্রোল করতে পারছে না, শালা সম্মান দিয়ে আত্মীয় স্বজন কাউকে কন্ট্রোল করতে পারছে না। তো এখন আমরা যারা বিএনপির লোকজন আছি, আমরা যদি আমাদের বড় ভাই আওয়ামী লীগ, আমাদের দাদা বাহাদুর আওয়ামী লীগ, তাদেরকে একটু অনুসরণ না করি, তাদেরকে ইজ্জত না করি, তারা যে কাজকর্মগুলো করে এগুলো যদি একটু ছোটোখাটো ওয়েতে না করি, তাদের তো ইজ্জত থাকে না। তো আমরা যা কিছু করছি মূলত আওয়ামী লীগের ইজ্জতের বাঁচানোর জন্য, এবং এটা অনুল্লেখ্য। আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ শৃঙ্খলাহীনতা যাচ্ছে তার 1%ও এখনো পর্যন্ত বিএনপি স্পর্শ করতে পারে নাই, এবং এই 1%ও যারা করছে ওই আওয়ামী লীগের কল্যাণই করেছে, আওয়ামী লীগের ইন্ধনে করেছে, আওয়ামী লীগের প্রতি ভালোবাসার কারণে করেছে, মহব্বতের কারণে করেছে। সামহাও এই যে 70 জন বা 73 জন লোক যাদেরকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে, খুঁজে দেখেন তাদের সবার সঙ্গে একটা আওয়ামী মহব্বত আছে, একটা জয় বাংলা লিঙ্কেজ আছে, একটা কানেকটিভিটি আছে, এবং সেই কানেক্টিভিটির কারণেই এইরকম ঘটনাগুলো ঘটছে। এটা বাংলাদেশের সহজ আছে। চারিদিকে যদি আগুন লেগে যায় দেবালয় রক্ষা পায় না। এখন যে বাংলাদেশে যে শৃঙ্খলাহীনতা চলছে, এটা রাজনীতিতে চলছে, অর্থনীতিতে চলছে, সমাজ ব্যবস্থায় চলছে, ব্যাংকিংয়ে চলছে, সমাজের এমন কোনো জায়গা নাই, এমনকি প্রেম ভালোবাসা বিয়ে শাদীর ক্ষেত্রে এখন অনেক ঝামেলা হচ্ছে। এখানেও শৃঙ্খলাহীনতাতে আসলে মানে ক্ষতি বা কি দেখছেন সংক্ষেপে যদি বলেন? তারপর আমি একটু প্রথম হলো যে আমাদের হাজার বছরের ঐতিহ্য হিসেবে বাঙালির যে একটা সুনাম সুখ্যাতি ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। জাতি হিসেবে আমরা খুবই ছোট হয়ে যাচ্ছি দেশ বিদেশের কাছে, আর নিজেদের কাছে নিজেরা মর্যাদাহীন হয়ে পড়েছি, অবিশ্বাস হয়ে পড়ছি। আমরা যখন একজন অপরজনকে আশরাফুল মাখলুকাত হিসেবে মনে করছি যে এও একজন ভালো মানুষ, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে না, নিজেকে মানুষ মনে করছি, প্রতিপক্ষকে তেলাপোকা মনে করছি। এই যে যার হাতে ক্ষমতা আছে সে তার প্রতিপক্ষকে তেলাপোকা মনে করছে, তাকে মনে করছে একে পাড়ায় পিষে মারলেও কিছু আসে যায় না, এর মরে যাওয়া উচিত। তো এই যে একটা বৈষম্য, সামাজিক বৈষম্য মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে। চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই ও রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাচ্ছে, আর চেয়ার থেকে নামার সঙ্গে সঙ্গেই সাথে সাথে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে, বিড়াল হয়ে যাচ্ছে, ইঁদুর হয়ে যাচ্ছে। তো এই যে মানুষের যে রূপান্তর, বিবর্তন এত অল্প সময়ের মধ্যে, গতকালকে সচিব ছিল, গতকালকে আইজি ছিল, গতকালকে এসপি ছিল, আজকে রিটায়ার করার পর তারে আর আপনি সমাজে খুঁজে পাবেন না। গতকাল মন্ত্রী ছিল, এমপি ছিল, আজকে তাকে মনোনয়ন দেওয়া হয় নাই, তাকে আপনি খুঁজেই পাবেন না। তো এই যে এতটা বিবর্তন, সত্যিকার অর্থে মানুষ হিসাবে এই সমাজে যে মানুষের পরিস্থিতি, এই জিনিসটা সমাজ হোল্ড করতে পারছে না, ধারণ করতে পারছে না, এটা উধাও হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র দেখছি চেয়ার, এটা এসপির চেয়ার, এটা এমপির চেয়ার, এটা প্রধানমন্ত্রীর চেয়ার না। উইদাউট দিস থিং আমরা এখন স্মরণ করতে পারছি না, দিস ম্যান ইজ হোসেন শহীদ সরওয়ার্দী, দিস ম্যান ইজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, দিস ম্যান ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দিস ম্যান ইজ জেনারেল জিয়াউর রহমান। আমরা এইভাবে মানুষকে মানুষ হিসেবে এই জমানাতে ট্রিট করতে পারছি না, আমরা শুধুমাত্র তার পদ পদবী চেয়ারকে মর্যাদা দিতে পারছি। দিস ইজ দ্য প্রবলেম। অসংখ্য ধন্যবাদ। আমি প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 3 জন অতিথি আছেন আমার স্টুডিওতে। আমরা সরাসরি যেতে চাই কমরেড রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। উপজেলা নির্বাচন এখন পর্যন্ত আমরা দেখছি যে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে, আবার বিএনপির মধ্যে অস্বস্তি রয়েছে, তাদের অনেক স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা নির্বাচনে যাচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে আসলে যে নিয়ন্ত্রণ করা, বা আপনার কাছে কি মনে হয় যে তৃণমূল কি বিএনপি আওয়ামী লীগ যদি আমরা বলি দুটি দলেরই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে কিনা এই উপজেলা নির্বাচন কেন্দ্রিক? না, আমার মনে হয় এই বিষয়ে এখানে আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতাও তারা দুইজনে বলেছেন, তাদের কথার মধ্য দিয়ে জিনিসটা কিছুটা হলেও চলে আসছে যে বর্তমান বাস্তবতার চেহারা কি। আমি ওই আলোচনার থেকে বরঞ্চ উপজেলা নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এটা বলতে ইন্টারেস্টেড যে আসলে আমরা উপজেলা নির্বাচনটা কি বিবেচনা করছি। আমি আবার একটু সংবিধানের কাছে ফিরে যেতে হয়, কারণ আমাকে তো একটা ভিত্তি লাগে, যে ভিত্তির উপরে দাঁড়ায়। এইটা হচ্ছে আমাদের একটা স্থানীয় সরকার, ইংরেজিতে লোকাল গভর্নমেন্ট বলা হয়। আসলে কি লোকাল গভর্নমেন্ট আছে? আসলে তো নাই। আমি ভোটটা পরে আসি, কারণ আমাদের সংসদ সদস্য যারা হবেন তাদের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করা, আর স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে যেটা করা সেটা হচ্ছে স্থানীয় এই সরকারই করা উচিত। এবং তাদের সরকারের সংবিধানে যেখানে পিছিয়ে পড়া আছে তারকে কিছু অ্যাডভান্টেজ দেওয়া, অন্যভাবে উন্নয়ন কর্মকাণ্ড করা। তা প্রথমে এটা আমাদের নাই, তাহলে সেটা ফিরে আনারও কোনো উদ্যোগ আমরা দেখছি না। আর ভোট বলে তো কিছু বাংলাদেশে
অবশিষ্ট আছে এরকম কিন্তু পরিস্থিতি নাই। আমরা সংসদ নির্বাচন একই কথা আর বলার দরকার নেই। এবং এইবারও আপনি দেখেন উপজেলা নিয়ে মানুষের তো ওই অর্থে আগ্রহ এরকম নাই, আপনারা ভোটে যাচ্ছেন না সে কারণে মোটেই না। কেন আপনি জাতীয় সংসদ নির্বাচনে বলেন, যেখানে যে আওয়ামী লীগ তার একাধিক লোক ছিল, পাল্টাপাল্টি ছিল, সেইখানে কিছু মানুষ নানা বিবেচনায় ভোটে গেছে, কিন্তু আমি হচ্ছে জেনারেল যে উৎসাহের বিষয় সেটা কি আছে বলেন? সেটাও তো নাই। এমনকি ভোটটাকে কোথাও কি কঠিন করে তোলা হয়েছে দেখেন, যে অনেকদিন ধরে আমরা বলছিলাম যে যদি আপনি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, এক তো ভোট দিতে যাওয়া, সেটা একটা আছে, আর ভোটে দাঁড়ানোর। তা ভোটে দাঁড়ানোর এমনি তো টাকা ছাড়া কেউ ভোটে দাঁড়াতে পারতো না। এইবারও উপজেলা নির্বাচনকে সামনে রেখে আপনি 15 গুণ পর্যন্ত মনোনয়নের টাকা বাড়িয়ে দেওয়া হলো। আপনার এমনি আগে যে একটা বার ছিল যে এত টাকা খরচ করতে পারতাম, সেটাও বাড়িয়ে দেওয়া হলো। অন্যান্য পোস্টার সহ অনেকে রঙিন করা সহ বাড়িয়ে দেওয়া হলো। তার মানে আপনি তৃণমূল পর্যায়ে টাকার খেলার জায়গায় চলে গেল। দেখেন ভোট ওরকমের হয়নি, কিন্তু আপনি এবারই এই যে টেলিভিশন পত্রিকায় কি আসলো, আপনি লুঙ্গি বিতরণ শুধু না, নগদ টাকা বিতরণ থেকে হুমকি ধামকি, অন্যটা তো বাদই দিলাম, দুই দলের যে অবস্থাটা মানে বিশেষ করে ক্ষমতাসীন আমরা দেখছি সেটা অন্য জিনিস। তার মানে আপনি নির্বাচনে ভোট দেওয়া, ভোটে দাঁড়ানোর কোনো পরিবেশ পরিস্থিতি নাই। কারণ আমাদের পুরো ভোট ব্যবস্থাই যেভাবে ফেল করে গেছে, তার থেকে উত্তরণের কোনো উৎসাহ আমি দেখি না। বরঞ্চ এখন যেটা হচ্ছে, ওই যে একটা জাতীয় সংসদ নির্বাচনের যে যত কথা বলুক, সরকার বুঝছে যে তার ক্ষতটা আছে, কত বেশি মেরামত করা যায়। তার জন্য উপজেলা নির্বাচনে একটু মানুষ বেশি আসার মধ্য দিয়ে যে ওই যে কি বলে আমি এবং ডামির তকমা মুছে দিয়ে কোনো কাজ করতে পারে কিনা। কিন্তু আমি তো দেখছি এইখানে আমি আর ডামি না, এবার হয়তো নতুন কোনো শব্দ আবার উপজেলা থেকে বেরোবে। আমি এবং আমি না, ওইটা আমি একটু ভদ্র ভাষায় ওই সময় বলার চেষ্টা করেছিলাম, আমি আর আমি, সেটাও আমি পাত্তা পাইনি, ডামি শব্দটাই ইউজ হয়ে গেছে। এইবারও আরো দেখবেন যে অনেকগুলো শব্দ চলে আসবে, কিন্তু আমি বলছি এই শব্দে আমরা হয়তো মজা পাবো, কিন্তু বাস্তবে ফেল করবে কি? গণতন্ত্রের যে অন্যতম অনুষঙ্গ যে ভোট ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ক্ষমতা, যে জনগণ যাকে মনে করে তাকে ক্ষমতায় পাঠানো, এইটা হচ্ছে সংকট। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচনে এই জায়গাগুলো কিন্তু অনুপস্থিত হয়ে গেছে। আমরা চাই যত সময় নির্বাচন হোক, আমরা এই ব্যবস্থাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু নির্বাচনের নামে একটা প্রহসন বা মানুষের অংশগ্রহণ নাই, উৎসাহ নেই, একটা সংগঠিত যদি হয়, তাতে কিন্তু ওই যে স্থানীয় সরকারের যে কার্যক্রম, ওইটা কিন্তু ঠিকমতো আমরা করতে পারবো না। সুতরাং আমি মনে করি যে নির্বাচনের পুরো ব্যবস্থার একটা আমূল সংস্কার যে করা দরকার। যেমন পার্লামেন্টের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আসাটা একটা জরুরি কাজ। টাকার খেলা অন্যান্য বিষয় বন্ধ করার জন্য আরো কতগুলো গুরুত্ব দিয়ে কাজ করা দরকার। এমপি সাহেব ঠিকমতো ভোটে নির্বাচিত যারা, তারা যাতে এমপির দায়িত্ব পালন করে, এইখানে যেন এমপি তন্ত্র কায়েম না করে। আপনার স্থানীয় পর্যায়ে যাতে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে, তার জন্য আসলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, তাদের কণ্ঠকে সোচ্চার করতে হবে। যদি মানুষ কণ্ঠ সোচ্চার না করে, তাহলে দেখবেন এই দুই দলের যে পাল্টাপাল্টি, আজকের আলোচনায় কিন্তু চলে আসছে ওইটাই, যে কোন দলে কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারলো না পারলো, আগামীতে দেখবেন আরো নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। কারণ ওইটা তো হচ্ছে একটা মজার জায়গা, চেয়ারটা একটা মজার জায়গা, ওইখানে জনগণের প্রতি দায়বদ্ধতা প্রধান হয় না। সুতরাং এই ধারাকে পাল্টানো ছাড়া বাংলাদেশের এই গণতন্ত্রের ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে যাবে বলে আমি দেখতে পাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আপনার কাছে আসতে চাই। আসলে তৃণমূল কি নিয়ন্ত্রণ হারাচ্ছে আওয়ামী লীগ? একই সঙ্গে আসলে ভোটের কথা বললেন জনাব রহিন হোসেন প্রিন্স, যে ভোট নেই, আসলে বিএনপি বিহীন নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটিও যদি একটু বলেন। দেখেন, আমরা কিন্তু এই ঠিক এই পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা দীর্ঘ কয়েক বছর যাবতই করে আসছে। বিএনপি বিহীন নির্বাচন কেমন হতে পারে? বিএনপি বিহীন নির্বাচন অবশ্যই সবার কাছে অত্যন্ত উত্তেজনাকর, কিংবা সেইভাবে পার্টিসিপেটরি ইলেকশন হবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বিষয়টা বিএনপির যে নির্বাচনে অংশগ্রহণ করার অনীহা, প্রিন্স ভাই যেটা বললেন, নির্বাচনী ব্যবস্থা একটা আমূল সংস্কার। হ্যাঁ, সেই আমূল সংস্কারটা কোনটা? সেটা কি বিএনপি যে এক দফা গত 14 বছর দিয়ে আন্দোলন করে আসছেন সেইটা, নাকি নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর ব্যবস্থা? কারণ একটা বিষয় আমরা কেউ মানে তর্কের খাতিরে স্বীকার করি বা না করি, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম আর কোনোদিন ফিরে আসবে না। যেহেতু ফিরে আসবে না, তাহলে ত্রুটিমুক্ত নির্বাচন আরো কিভাবে করা যেতে পারে, নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন আরো কিভাবে করা যেতে পারে, কিভাবে একটা নির্বাচন কমিশন অধিক গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, এই সমস্ত বিষয়গুলো যারা এক্সপার্টস আছেন তারা কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু আলোচনায় আনতে পারি। আলোচনায় না এনে যদি আমরা শুধু এই একটার উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে? যা হবার তাই হয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলেছেন, অবশ্যই
আপনি গত কয়েক মাস আগের ইন্টারন্যাশনাল যে সমস্ত জার্নালস আছে এগুলো দেখে থাকবেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ভিতরে মধ্যম অবস্থানে আছেন। তো বাংলাদেশ যদি মধ্যম অবস্থানের গণতান্ত্রিক দেশ হয়ে থাকে এখন, তো এই দায়টা কি শুধু দল হিসাবে আওয়ামী লীগের, নাকি আরো যে সমস্ত রাজনৈতিক দল এই দেশে ক্রিয়াশীল রাজনৈতিকভাবে তাদেরও দায় আছে? এবং তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে না পারেন এবং শুধু একটা রাজনৈতিক দলের উপরে দায়িত্ব দেন যে সেই রাজনৈতিক দলটা এই মধ্যম অবস্থান থেকে বাংলাদেশের গণতন্ত্রকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করবে, সেরকম আশা করাটাও ঠিক না। কেননা আমরা আমাদের পারস্পরিক দায়িত্ববোধের জায়গা থেকে যে যার মতো করে নিজেদের ব্যাখ্যাটা উপস্থাপন করি, কিন্তু প্রকৃতপক্ষে যেটা করার প্রয়োজন সেটা করি না। এখন তর্কের খাতিরে অনেক কথা উঠে আসে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে তো বেশ কয়েকটা নির্বাচন অপেক্ষাকৃত গ্রহণযোগ্য হয়েছে, তাহলে কেন এটা বাতিল করা হলো? যদি এই প্রশ্নে আসতে হয় তাহলে গোড়ার দিকে চলে আসতে হবে। গোড়ার দিকে আসতে হবে এই কারণে, যখন মিস্টার ইয়াজউদ্দিন নিজেই প্রেসিডেন্ট এবং নিজেই রাষ্ট্রপতি হয়ে গেলেন, হুইচ ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, তারপরে এইটাকে চ্যালেঞ্জ করে তৎকালীন আওলাদ সাহেবের করে একটা মামলা করা হয়েছে, ডক্টর কামাল হোসেন সাহেবরা করেছিলেন। খালেদা জিয়া এবং তৎকালীন প্রধান বিচারপতির সরাসরি হস্তক্ষেপ এই মামলা বন্ধ হয়ে যায়, শুনানি হয় না। কে জানে যদি শুনানি হতো আজ পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট চলতে পারতো। গেল, তারপরে যখন এটা বন্ধ হয়ে গেল, আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন 3 মাসের টাইম নিয়ে এসে 2 বছর এক্সটেন্ড করলেন। কেয়ারটেকার গভর্নমেন্টের মূলত মৃত্যু সেই দিনই হয়ে গিয়েছে। এরপরে যে সমস্ত ব্যবস্থাগুলোর কথা বলা হয়, আদালত বলেছে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। তর্কের খাতিরে অনেকে বলেন যে আরো 2টা টার্ম নির্বাচন করা যেতে পারতো বলে বলা ছিল। তো আরো 2টা টার্মের পরে কি? সেই 2টা টার্মের পরে তো আজকের আলোচনায় আসতে হবে আমাদের। আমরা কেন সেই আলোচনাটা আজকেই করে এটাকে তৈরি করি না যে আগামী নির্বাচনটাই তাহলে ওইভাবে এটা করা যেতে পারে? কিন্তু আমরা যদি ধরে ওই একটা ব্যবস্থা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে হবে না নির্বাচনে যাব না, তাহলে 14 বছর যাব যেখানে দাঁড়িয়ে আছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, এবং নানান সময় উল্লম্ফন আস্ফালনও আমরা শুনেছি, তারপরেও কিন্তু কিছু হয়নি। তো যার জন্য আমার মনে হয় না এই বিষয়ের কিছু হবে। কেননা এই বিরোধ বাড়বে কিনা আপনাদের, এই যে আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাড়বে কিনা, এটা অত্যন্ত স্বাভাবিক। আপনার এটা মানে আলোচনা করে বলার কিছু নেই। বিরোধ তো স্বাভাবিকভাবে কিছু না কিছু বাড়বে, কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল যখন অনুপস্থিত থাকে তখন নিজেরা তো প্রতিদ্বন্দ্বিতা কিছুটা হবে। এটা মানে অস্বাভাবিক কোনো ঘটনা না, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু তারপরেও এটা যাতে চরম বিশৃঙ্খলার জায়গায় চলে না যেতে পারে, এই জন্য আমাদের দলীয় প্রধান থেকে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছেন অত্যন্ত সতর্কতার সাথে এইটাকে লাগাম টেনে ধরার জন্য নানানভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, এবং আমরা আশা রাখছি যে এই ধরনের খুবই যে অত্যন্ত বিশৃঙ্খল কিছু হবে এরকমটা হওয়ার সম্ভাবনা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম গোলাম আলা রনি আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে অনেক কথাই বলেছেন জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আসলে এই যে নির্বাচন ব্যবস্থা বলেন, গণতন্ত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সব এইসব দায়গুলো কি বিএনপি নেবে কিনা রাজনৈতিক দল হিসেবে? অবশ্যই বিএনপিকে দায় নিতে হবে, এবং কীভাবে দায় নিতে হবে সেটা পরে বলছি। তার আগে জনাব প্রিন্সের বক্তব্যের একটু উত্তর দিয়ে নিই। মানে মূলত আসলে আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্থানীয় সরকারের যে কাজের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা আমার আছে। এর বাইরে উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট যেভাবে কাজ করে, এই জন্য ইউরোপ এবং আমেরিকাতে প্র্যাকটিক্যালি আমি ওদের সঙ্গে কাজ করেছি, আমার কয়েকটা ফেলোশিপ ছিল। মূল ব্যাপার হলো যে স্থানীয় সরকার বলতে যা বোঝায় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে যা বোঝায় তার একটাও বাংলাদেশে চালু নেই। না থাকার কারণে এখানে সব কিছু হজবরল হয়ে যাচ্ছে। বুঝতে হবে স্থানীয় সরকার বলা হয় তাকে যে নিজেদের ইনকাম দিয়ে নিজে চলতে পারে। তো এখন ইউনিয়ন পরিষদ বলেন আর উপজেলা নির্বাচন চেয়ারম্যান বলেন, তারা যদি স্থানীয় ট্যাক্সের ব্যবস্থা, তার উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ নিজে চালাতে পারে, সেই ক্ষেত্রে সে শুধু নিজের স্বাধীনতা দাবি করতে পারে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন সংসদ সদস্য থাকেন। ফলে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসি হোক, এসপি হোক, যা হোক না কেন, একটা টাকা যাবে এবং আসবে, সেটা পৌরসভায় যাক, উপজেলাতে যাক, ইউনিয়নে যাক, সেটা এমপি সাহেবের মাধ্যমে যেতে হবে। এটাই হলো নিয়ম আন্তর্জাতিক। এর জন্য ইউরোপে বা ইংল্যান্ডে এমপির অফিসকে বলা হয় সিজার অফিস। তার হুকুমের বাইরে, তার মতের বাইরে এলাকার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টাকা ঢুকতেও পারে না, যেতেও পারে না, এবং সে যেখানতে চাইবে রাস্তাতে সেখানেই হবে। কিন্তু আমাদের দেশের একটা কথা কি, সবাই গণহারে এমপি সাহেব আইন প্রণয়ন করবেন। আমি যদি আইন প্রণয়ন করি, আমাকে আইন প্রণয়ন করার জন্য কেউ ভোট দেবে না। আমাকে মানুষের যে আমি অ্যাবাউট 1 মিলিয়ন পিপল অন অ্যাভারেজ একজন সংসদ সদস্য সে রিপ্রেজেন্ট করে, তার প্রত্যেকটি চাহিদা, এমনকি তার বিয়ে শাদী, অসুখ বিসুখ থেকে শুরু করে প্রত্যেকটা চাহিদার ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত সে একটা এমপির মধ্যে তার আশ্বাস খুঁজে না পাবে, সে কখনো তাকে ভোট দেবে না। ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড। আমি শিকাগো শহরের যে সেন্ট্রাল যে মেয়র, ওর অফিসে কয়েক মাস কাজ করেছি, ড্যানি ডেভিস।
বিশ্বাস করেন শিকাগোর মেয়র থেকে শুরু করে, দিস ইজ দ্য সেকেন্ড পাওয়ারফুল ম্যান ইন দ্য ইউএসএ। নিউ ইয়র্কের মেয়রের পরে কিন্তু শিকাগোর মেয়র, সে এসে এমপি সাহেবের দরবারে বসে থাকছে। শিকাগোর মেয়র এসে, সমস্ত ডাউন টাউনের ব্যবসায়ীরা এসে ওনার কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আমাদের বাংলাদেশের এমপি কিন্তু অনেক বদনাম, ও 1 ঘন্টার পর ঘন্টার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এসে একজন এমপির সাথে এসে দেখা করার জন্য বসে, তার সেক্রেটারির সাথে আলাপ আলোচনা করছে। দিস ইজ এ পাওয়ার, সেখানে একজন কংগ্রেসম্যানের সেই পাওয়ার। সেই তুলনায় কিন্তু বাংলাদেশে আমরা যারা এই যে শুধুমাত্র এমপিরা এই বদনামেরই শিকার হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু হচ্ছে না। দিস ইজ পার্ট শেষ। সেকেন্ডলি হলো বিএনপির যে দায়িত্ব আছে, কি বিএনপির দায়িত্ব হলো আওয়ামী লীগকে জিতানোর জন্য এই মুহূর্তে তাকে স্যাক্রিফাইস করতে হবে। তাকে বিএনপির আওয়ামী লীগের অফিসে যেতে হবে, তাদের দাদারা কি বলে সেই কথাগুলো মানতে হবে। আর বিএনপি এই কথাগুলো না মেনে বেয়াদবি করছে আওয়ামী লীগের সঙ্গে, এবং এটাই হলো বাংলাদেশের মূল সমস্যা। এখন এই বেয়াদবদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আওয়ামী লীগ যেভাবে চাপ দিয়েছে জিএম কাদেরকে, যেভাবে $20 দিয়েছে, এরকমভাবে যদি বিএনপির লোকজনকে ধরে ধরে $20 দিয়ে দেওয়া হতো, তাহলে দেখবেন যে উপজেলা নির্বাচনে একটাও সমস্যা হতো না। ধরে ধরে আপনি মির্জা ফখরুলকে নিয়ে যান, আপনি আমাদের যে ডেইলি সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী সাহেব, মির্জা আব্বাস, এদের সবাইকে নিয়ে যে চাপ দেওয়া হয়েছে জিএম কাদেরকে, ওরকম চাপ দেন, ওরকম মাছা মতো চাপ দেন, ভারতের দিয়ে চাপ দেন, $20 দেন, যা দেন সে চাপ দেন। চাপ দেওয়ার পর দেখবেন যে নির্বাচন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ওই চাপটা বিএনপির প্রতি না দিতে পারবে, ততদিন পর্যন্ত আসলে বিএনপিকে জাতীয় পার্টির মতো বানানো যাবে না। ততদিন ইনু সাহেবদের জাসদের মতো বানানো যাবে না, রাশেদ খান মেননের মতো বানানো যাবে না, তরিকত ফেডারেশনের মতো বানানো যাবে না, তো জাকির পার্টির মতো বানানো যাবে না। তো এই বানানো যেহেতু যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বিএনপি একটা স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে টিকে আছে। এটা এখন আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ কেন তাদেরকে চাপ দিতে পারছে না? এই যে এত মামলা দিচ্ছে, মোকদ্দমা দিচ্ছে, আর বিএনপির লোকের কি লজ্জা শরম বলে কিছু নাই। কিন্তু এই যে বিএনপি, আমার হাতে সময় খুবই কম, আসলে আমি একটু যুক্ত করতে চাই যে বিএনপি এতদিন ধরে আন্দোলন করলো, তারা তো কোনো দাবি পূরণ করতে পারে নাই, বা তাদের ইয়েগুলো, এটা কি কোনো ব্যর্থতা নেই? না, এটা তাদের অনেক সফলতা। বিএনপির সফলতা মানে আপনি চিন্তা করেন কত বড় সিনা বিএনপির, 200-250 মামলা, সেটা নিয়ে তারা ঢাকা কোর্টে উপস্থিত হচ্ছে, দাঁড়াচ্ছে, জেলখানায় ঢুকছে। লজ্জা শরম তাদের আছে? এই যে একটা বিরাট বিশাল দল, তাদের কোনো দ্বিধা নাই, সংঘর্ষ নাই, লজ্জা নাই, একদিকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নেমে এসে আবার হাসি মুখে সেলফি দিচ্ছে, এটা হলো বিএনপির সফলতা। দাবি পূরণ তো করতে পারেনি। দাবি বলতে কি, তারা যে আরে বাবা তারা যে বেঁচে আছে এটাই তো বড় সফলতা। তাদের তো মরে যাওয়া উচিত। দে শুড বি কিল্ড, দে শুড বি কিকড আউট, দে শুড বি গুমড। তাদেরকে গুম করে দেওয়া উচিত, তাদেরকে বাংলাদেশ থেকে সালাউদ্দিন সাহেবের মতো তাড়িয়ে দেওয়া উচিত, একের ভারতের সীমান্ত পাঠিয়ে দেওয়া উচিত। এখনও যে গয়েশ্বর বাবুরা এই যে অফিসে বসে থাকে, রিজভী আহমেদরা বসে থাকে, বসে বসে যে মাইকের সামনে কথা বলতেছে, আপনি বুঝতে পারছেন? আপনার সামনে একটা গুকরা সাপ দেওয়া হোক, আপনি 1 মিনিটে দেখবেন আপনার ব্রেইন তছনছ হয়ে গেছে, আপনি আপনার আব্বার নাম ভুলে যাবেন এই মুহূর্তে গুকরা সাপ সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে। এত আত্মসমালোচনার কারণ কি? মানে ব্যর্থতার দায় গোছানো নাকি? না না না, ব্যর্থতা দেখেছে। আমরা আওয়ামী লীগের সফলতা বর্ণনা করছি। এখন আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে মানে বাংলাদেশের যত ভয়াবহ জিনিস আছে সব একত্র করলেও আওয়ামী লীগের যে ভয়াবহতা, আওয়ামী লীগের যে ক্ষমতা এর কাছে তুচ্ছ। তার সামনে দাঁড়িয়ে আমি টকশো করতেছি, আর একজন সংবাদ সম্মেলন করতেছে, আর একজন জেলখানায় যাচ্ছে, আবার জেল থেকে বেরোচ্ছে, এর চেয়ে বড় সফলতা আর নাই। রাষ্ট্র ক্ষমতা দূরের কথা, এরা যে ঠিকমতো ভাত খাচ্ছে, ডাল চিনতে পারছে, তরকারি চিনতে পারছে, এই ঠিকমতো বউ বাচ্চাকে চিনতে পারছে, অ্যাসার্টেন করতে, ইউর মাই ওয়াইফ, ইয়েস। বিএনপি নেতারা যে এখন তাদের বউ চিনতে পারছে, এর চেয়ে বড় সফলতা আর বিএনপির নাই। সো বিএনপি তার নিজের জায়গায় হ্যাপি, এনাফ হ্যাপি। মানুষ বাঁচেই কয়দিন, এই সময়টাতে যে ওয়াইফকে চিনতে পারছে, ছেলে মেয়েকে চিনতে পারছে, আব্বা ডাকতেছে, ইস এনাফ, মোর দ্যান এনাফ। এরা বিএনপির আর কিছু চায় না। ক্ষমতা আওয়ামী লীগকে লিজ দিয়ে দিয়েছে বিএনপি, যে তোমরা ক্ষমতা চাও, নাও, ক্ষমতা নিয়ে থাকো, উপজেলায় নাও, কিচ্ছু তারা করতেছে না। তারা শুধু এখন দোয়া দরুদ পড়তেছে। আমার শেষ করতে হবে, একেবারে হাতে কোনো সময় নেই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ, জর্জ, কমরেড রহিম হোসেন প্রিন্স এবং গোলাম মাওলা রনি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।